Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এইবারে আমরা সলভ করব এবার যে হায়ার সেকেন্ডারিতে কেমিস্ট্রি পরীক্ষাটি হলো 2024 সালের, সেটির কোশ্চেনগুলি। এবং তোমরা খাতা পেন নিয়ে বসতে পারো, কারণ আমি এর উত্তরগুলো বলে দেব এবং তোমরা সেটিকে নোট ডাউন করতে পারো। আর এটার পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো চলো শুরু করি যে এইবারের কেমিস্ট্রি পরীক্ষাতে কী কী কোশ্চেন এসেছিলো, সেগুলির সলিউশন কি হবে। চলো প্রথমে দেখা যাক কী আছে কোশ্চেন। তো প্রথমে তোমাদের যে কোশ্চেনটি থাকে সেটি হলো এমসিকিউ ফরম্যাটে থাকে। তো এমসিকিউ ফরম্যাটে টোটাল 14টি কোশ্চেন থাকে। তো চলো এক একটি করে দেখা যাক কী আছে। তো প্রথম প্রশ্ন বলেছে নিচের আয়নীয় কঠিন যৌগ স্কটকি এবং ফ্র্যাঙ্কেল উভয়ই প্রদর্শন করে কোনটি? তো স্কটকি এবং ফ্র্যাঙ্কেল উভয়ই যে প্রদর্শন করে সেটি হলো একমাত্র AgBr। ওকে, AgBr এখানের হবে অ্যান্সার। আচ্ছা, তো তোমরা যারা পরবর্তীকালে মানে 2025 সালে উচ্চ মাধ্যমিক দেবে, তারা এই দুটি ত্রুটি সম্পর্কে ভালোভাবে পড়ে নেবে, কারণ এই দুটি ত্রুটি থেকে অনেক কোশ্চেন দেয়। এগুলোর এক্সাম্পলগুলো ইন্ডিভিজুয়াল কী হয় সেগুলো ভালো করে দেখবে, কারণ এবারে দিয়েছে কি উভয় দেখাচ্ছে, পরের বারে হয়তো যে কোনো একটি দিয়ে দিল, হয় স্কটকি নয় ফ্র্যাঙ্কেল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে মোলার পরিবাহিতার এসআই একক কোনটি? আচ্ছা, মোলার পরিবাহিতার এসআই একক, দেখো সাধারণত এই এসআই এককগুলো অনেকে মুখস্থ করে চলে যায়। তো তুমি ভাবো এটাকে মুখস্থ করতে পারছো না, তো তোমাকে বেসিক থেকে মনে রাখতে হবে যে এটা কেমন করে আসছে। তো তোমাকে এটার জন্য তার সূত্রটা তো মাস্ট মনে রাখতেই হবে। সূত্রটা কী হয় মোলার পরিবাহিতার? ল্যামডা এম ইজ ইকাল টু কে বাই এম, আর এখানে 1000 গুণ থাকে। তো আমার 1000 নিয়ে কোনো কাজ নেই, আমার এই কে আর এম এর যদি আমি ইউনিট পেয়ে যাই, তাহলে আমি এখান থেকেই ক্যালকুলেট করে দেবো কি এই ল্যামডা এম যেটা কিনা এখানে চেয়েছে সেটার একক কি হবে। তো দেখো কি কে এর একক হচ্ছে সিমেন্স মিটার ইনভার্স, আর এমটা কি মোলারিটি, মোলস পার লিটার। এরপর লিটারটাকে আমরা লিখবো, দেখো এখানে কোথাও লিটার নেই, শুধু আছে কি মিটার আর সেমি। তো আমি মিটার কিউব লিখতে পারি লিটারকে। ওকে, তো এটাকে যখন তুমি রিঅ্যারেঞ্জ করে লিখবে এরকম দেখতে হবে। এটাকে উপরে তুলে দেবো আমরা, নিচের যে টার্মগুলো রয়েছে। তো মোলস পার লিটার তো মাইনাস কিউব হবে, তো এটা হয়ে যাবে কিউব ইন্টু মোল, এটা মোল টু দি পাওয়ার -1। তো এটা আর এটা একটা কেটে যাবে, তো সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। তো দেখো এটা কোথায় রয়েছে? অপশান সি। ওকে, তো অপশান সি হবে এখানের অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, চলো দেখি নেক্সট কী কোশ্চেন রয়েছে। ইউনিট এইভাবে বেসিক্যালি তোমরা করতে পারো, যে বেসিক থেকে কেমন করে আসছে, যদি তুমি মুখস্থ রাখতে না পারো। ওকে, তো তোমার কারেক্ট হওয়ার চান্সটা বেশি হয়। আচ্ছা, পরেরটা দেখি। কলয়েড থেকে দিয়েছে, বলেছে কি যে তরল বিস্তৃত মাধ্যম আর গ্যাসীয় বিস্তৃত দশার কলয়েড কোনটি হবে? তো তরল বিস্তৃত মাধ্যম আর গ্যাসীয় বিস্তৃত দশা, তো এটা হবে আমার ফোম, মানে তরলের লিকুইডের মধ্যে গ্যাস আমার প্রবেশ করে গেছে, ফোম, ফেনা, ঠিক আছে? তো এটা হবে ফোম। নেক্সট দেখি। নেক্সট বলেছে কেবিআর থেকে আমার ব্রোমিনটাকে, কেবিআর রয়েছে তো এর সঙ্গে আমি কার রিঅ্যাক্ট করালে আমার ব্রোমিন গ্যাসটা বেরিয়ে যাবে। তাও কেবিআর রয়েছে, হ্যালোজেনের সিরিজটা কী হয়? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো আমার ব্রোমিনকে বার করতে হবে, তো আমাকে ফ্লোরিন আর ক্লোরিন এই দুটোর মধ্যে কাউকে ইউজ করতে হবে, কারণ কি তাদের ইলেকট্রোনেগেটিভিটি ব্রোমিনের তুলনায় হায়ার। ওকে, তো এখানে কে রয়েছে? ফ্লোরিন আছে। ওকে, ফ্লোরিন আছে। ক্লোরিন কি আছে? না, ক্লোরিন নেই, তাহলে আমার উত্তর হবে ফ্লোরিন। ওকে, যদি ক্লোরিন থাকতো তখন ক্লোরিন হতো, আর দুটো একসঙ্গে কখনোই থাকবে না। চলো দেখি নেক্সট প্রশ্ন কি দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন আছে পাঁচেরটাই বলেছে নিচের কোন সন্ধিগত মৌলটি পরিবর্তনশীল যোজ্যতা দেখায় না?
আচ্ছা, পরিবর্তনশীল যোজ্যতা দেখায় না, এটা হচ্ছে আমার ডি ব্লক এলিমেন্টের কোশ্চেন। তো এখানে যেটা তোমার উত্তর আসবে সেটা হচ্ছে সরি ডি ব্লকের নয়, স্ক্যান্ডিয়াম আছে তো, স্ক্যান্ডিয়াম, ডি ব্লকেরই কোশ্চেন এটা। তো এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, কারণ স্ক্যান্ডিয়াম একমাত্র +3 স্টেটেই স্টেবল হয়, কারণ তার ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা দেখবে ওটাতে সে স্টেবল হয়। আর বাকিরা কি, আয়রন যে রয়েছে সে 2ও দেয়, +2 +3 দুটোই দেয়, এমএনও +2 +3 দেয়, কপারও +2 +3 দেয়। তোমার ওগুলো হবে না, শুধুমাত্র এই স্ক্যান্ডিয়ামটাই আমার উত্তর হবে। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন 6এরটা, চলো 6এরটা দেখি। আচ্ছা, তোমরা অপশান এলিমিনেট করেও করতে পারো, কারণ দেখো তুমি ভাবো ভুলে গেছো কোনটা হবে, কিন্তু তুমি যখন পড়বে তখন হয়তো এটা তোমার মাথায় থাকবে যে আমি দেখেছি যে Fe+2 হয়, Fe3+ হয়। ঠিক আছে, তো ওটা আমার অ্যান্সার হবে না। তো সেই রকম কোবাল্টও দেখবে, এমএনও দেখবে, কিন্তু স্ক্যান্ডিয়ামের কখনো দেখবে না ওটা। ওকে, আচ্ছা চলো দেখি এরপর কোশ্চেন নাম্বার 6। কী বলেছে? সামন্তলিক বর্গাকার মানে স্কোয়ার প্ল্যানার, এইরকম স্কোয়ার প্ল্যানার। তো এটার হাইব্রিডাইজেশন কী হয়? DsP2, অপশন বি, বোঝা গেল। আর এটা হচ্ছে আমার টেট্রাহাইড্রাল, আর এটা তো আমার TBP, এটা তো কিছুরই হয় না, এটা তো কোনো হাইব্রিডাইজেশনের আন্ডারে পড়ছে না। তো এটা তোমরা হাইব্রিডাইজেশনগুলো কার কী হয় সেটা একটু ভালো করে মনে রাখবে, প্র্যাকটিস করলে দেখবে এটা খুব ইজি, এটা কোনো কঠিন প্রশ্ন নয়। আর তোমাদের এবারে যা প্রশ্ন হয়েছিল এমন কোনো হার্ড লেভেল থাকেনি, খুবই ইজি ছিল, কিন্তু তার জন্যে পড়তে হয়। অনেকজন তো পড়ে না, কিন্তু তুমি যদি পড়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে ইজি লাগবে, কারণ এই যা প্রশ্ন হয়েছে 70তে তুমি 50 ইজিলি পেয়ে যাবে। আচ্ছা চলো পরেরটা দেখি, যে SN1-এ অংশগ্রহণ করবে। আচ্ছা SN1 দিয়েছে, তো অর্ডার কী হবে? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। যারা পড়ে থাকবে তারা ইজিলি রিলেট করতে পারবে যে 3 ডিগ্রি মানে কি, 2 ডিগ্রি মানে কি, 1 ডিগ্রি মানে কি। এটা হচ্ছে কার্বোক্যাটায়ন। ওকে, কার্বোক্যাটায়ন। তো 3 ডিগ্রি কোনটা হবে? একটি অপশান রয়েছে আমার, অপশান এ, এই যে এটা যদি আমি সিএলটাকে বার করে দিই এখান থেকে, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। এটা আমার 2 ডিগ্রি, 2 ডিগ্রি, আর এটা হচ্ছে আমার 1 ডিগ্রি। তো এগুলো হবে না, স্টেবিলিটির উপর ডিপেন্ড করে, হয় না SN1। তো এটা হচ্ছে আমার অ্যান্সার এটির। চলো পরেরটা দেখি। পরের প্রশ্ন বলেছে, আচ্ছা, ঘরের উষ্ণতায় ফেনলের সাথে জলীয় ব্রোমিনের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়? আচ্ছা ব্রোমিনের সঙ্গে, আচ্ছা ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় আমার যেটা উৎপন্ন হবে, দেখো ফেনল, তো ফেনল এটা। সো আমি যদি ব্রোমিন দিই, জলীয় ব্রোমিন, তো সেখান থেকে উৎপন্ন হবে কিছুই নয়, এই যে পজিশনগুলো রয়েছে অর্থ আর প্যারা, এগুলোতে ব্রোমিন চলে আসবে। তো হবে আমার 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, অপশান সি। ওকে, চলো পরেরটা দেখি। পরেরটা বলছে 9, বলছে এই পরিবর্তনের জন্য কোন আমার বিকারকটি লাগবে। আচ্ছা, তো আমি কি দিলে এই চেঞ্জটা দেখতে পারবো? তো এটা যে কি হচ্ছে দেখো চেঞ্জটাতে, আগে যে CO গ্রুপটা রয়েছে এটা CO2-তে কনভার্ট হচ্ছে। এটা একমাত্র এই রিডাকশানটা হয় একমাত্র এখানে যে অপশান রয়েছে এই অপশান বি, কারণ কি ওটা হচ্ছে আমার ক্লিমেনসন রিডাকশান, নামটা নেম রিয়াকশান এটা। তো তোমরা ক্লিমেনসন, তারপরে এর সঙ্গে আরও যে রিয়াকশানগুলো রয়েছে রেড ফসফরাস এই যায়, ওকে, তো সেখানে ওই 3টির মাত্র রয়েছে, তো সেগুলি একটু রিভাইজ করবে, কারণ ওগুলোর থেকে খুব প্রশ্ন আসে প্রত্যেকবারেই। ক্লিমেনসন রিডাকশান। ওকে, ওকে, চলো পরেরটা দেখি। এরপর পরের প্রশ্ন কি বলেছে? আচ্ছা বলেছে কোনটি ক্ষারীয়। আচ্ছা দেখো এখানের ক্ষারীয়টা এক্সপ্লেন হবে আমার লুইস, ক্ষারীয় মানে লুইস বেস, অ্যাকচুয়ালি লুইস বেস। তো লুইস বেস এখানে কি হবে? লুইস বেস আমার হবে এখানে যে ইজিলি লোন পেয়ার ডোনেট করতে পারবে। তো ইজিলি লোন পেয়ার ডোনেট করতে পারবে কে? এখানে দেখো এগুলো হবে না, কারণ এখানে যে লোন পেয়ার রয়েছে না, এটা রিংয়ে কনজুগেশন আসবে,
এটাও কনজুগেশন আসবে, এটাও কনজুগেশন আসবে। একমাত্র যে এটা রয়েছে এই রিংয়ে কনজুগেশন আসতে পারবে না, কারণ মধ্যেখানে একটা CH2 রয়েছে, অপশন এ। তো অপশন এ হবে এখানের অ্যান্সার, সর্বাধিক ক্ষারীয়। ওটা ইজিলি অন্য কাউকে ও ডোনেট করে দেবে। ওকে, আচ্ছা চলো পরেরটা দেখি। অপশন কি দিয়েছে এখানে? আচ্ছা, তো আমার হচ্ছে 11 দাগেরটা। তো 11 দাগে কী বলেছে? বলেছে নিউক্লিক অ্যাসিডের শৃঙ্খলে ক্ষার, ফসফেট ও সুগার কোন ক্রমে সজ্জিত থাকে? তো ক্ষার, ফসফেট আর সুগার যে ক্রমে সজ্জিত থাকে ওটা হচ্ছে ক্ষার, সুগার, ফসফেট, অপশন বি। তারপরে এগুলো তোমাকে মনে রাখতে হবে, যেমন 11টা দিয়েছে তো ওগুলো তোমাকে মনে রাখতে হবে। ওটা তোমার অর্গানিকের পেছন দিকে রয়েছে, তো ওগুলো তোমাকে মাথায় রাখতে হবে। যেমন এটা পলিমার, ওটাও তোমাকে মনে রাখতে হবে। এই কোনটি পলিঅ্যামাইড শ্রেণীর পলিমার? পলিঅ্যামাইড শ্রেণীর পলিমার, এটা ইজি হয় কারণ এটাই বারবার পরে রিপিট হয়। তো লাইন অন 66। ওকে, ওটা হচ্ছে পলিঅ্যামাইড শ্রেণীর পলিমার। প্যারাসিটামল খুব ফেভারেট এই এসে অনেকবার দিয়েছে। তো প্যারাসিটামলের স্ট্রাকচারটা একবারে যেমন মুখস্থ করে নেওয়ার মতো। তো প্যারাসিটামল স্ট্রাকচার কী হয়? OH থাকে সবসময়, এখানটা NH CO CH3 থাকে, অপশান সি। ওকে, প্যারাসিটামল আমরা খুব ইউজ করি, তো এটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা চলো পরেরটা দেখি। লাস্ট কোশ্চেন MCQর। তো 14 দাগেরটা বলেছে কি খাদ্য সংরক্ষক শনাক্তকরণ কি? সোডিয়াম বেঞ্জয়েট। ওকে, এই বেঞ্জয়িক অ্যাসিড তার এই সোডিয়াম ফর্মেটটা, সোডিয়াম বেঞ্জয়েট। ওকে, তো এই যে 14 দাগের কোশ্চেনটি দিয়েছে, এখানে সোডিয়াম বেঞ্জয়েট তো হবেই, আর সোডিয়াম ক্লোরাইডও হবে, আর সোডিয়াম সালফেটও হবে। তো এখানে উত্তর হবে আমার সবকটি হবে অ্যান্সার। ওকে, তো এখানে আমাদের শেষ হচ্ছে MCQ পার্ট। এরপর আমরা চলে যাব পরের পার্টে, যেখানে আমাদের সংক্ষিপ্ত উত্তর লিখতে হয়। MCQ শেষ হলো, এরপর 4 নম্বরের সংক্ষিপ্ত উত্তর। টোটাল 18 নাম্বার আমার হচ্ছে শর্ট কোশ্চেন হলো। আচ্ছা চলো দেখি এখানে কি দিয়েছে। আচ্ছা বলেছে কি আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে? তো আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে? তো আপেক্ষিক পরিবাহিতা কি? এই যে 1 সেন্টিমিটার দূরে অবস্থিত 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দ্রবণের পরিবাহিতাকে ওই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বলে। K = L, যে L ইন্টু L, এটা হচ্ছে ওই দৈর্ঘ্যটা মানে ডিস্টেন্সটা, আর এখানে এটা হচ্ছে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা হচ্ছে আমার ওই ডিস্টেন্সটা, আর এখানে এলটা হচ্ছে কন্ডাক্টিভিটি। তো আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা দ্বারা আমরা ডিনোট করি এটাকে। আচ্ছা, তো এর সঙ্গে আর কিছু দিয়েছিল? আচ্ছা, এর অথবা দিয়েছিল কি লেড সঞ্চায়ক কোষ প্রাইমারি ব্যাটারি না সেকেন্ডারি ব্যাটারি? তো লেড সঞ্চায়ক কোষ আমার হচ্ছে সেকেন্ডারি, এটা হবে উত্তর, সেকেন্ডারি ব্যাটারি। আচ্ছা তারপরে দেখো 2 দাগের প্রশ্নতে কি বলেছে, CMC কি? তো CMC মানে হচ্ছে সংকট মিশেলীকরণ গাঢ়ত্ব। এটা হচ্ছে যে সর্বনিম্ন যে গাঢ়ত্বের ঊর্ধ্বে দ্রবণে মিশেল গঠিত হয়, তাকে ওই দ্রবণের CMC বা সংকট মিশেলীকরণ গাঢ়ত্ব বলে। সর্বনিম্ন যে গাঢ়ত্বের ঊর্ধ্বে দ্রবণে মিশেল গঠিত হয়। আচ্ছা তারপরে বলেছে কি 3-টাই 2টো প্রশ্ন আছে অথবা রয়েছে। তো +4 জারণ স্তর দেখায় ল্যান্থানাইটের কোন মৌল? তো এটা হচ্ছে আমার সিরিয়াম অলওয়েজ +4 স্টেবল থাকে। ওকে, বাকিরাও দেখায়, বাট সবচেয়ে যে দেখায় এবং স্টেবল থাকে এটা হচ্ছে আমার এই স্পেসিফিক্যালি সিরিয়াম,
CE4+। আচ্ছা, তারপরটা কি বলেছে দেখো, তারপরটা বলেছে যে ও আচ্ছা এখানটায় করা আছে দেখো, তো সিরিয়াম এটা, তো Mn3+ আর ক্রোমিয়াম 3+ এর মধ্যে কোনটি প্যারাম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক মানে আমাকে আনপেয়ার ইলেকট্রন দেখতে হবে, মানে অযুগ্ম ইলেকট্রন। তো অযুগ্ম ইলেকট্রন যার বেশি হবে সেই হবে বেশি প্যারাম্যাগনেটিক। তো Mn3+ এর D4 সিস্টেম আর ক্রোমিয়াম 3+ এর D3 সিস্টেম। তো অবভিয়াসলি আমার উত্তর হবে এখানে Mn3+। ওকে, আচ্ছা তারপরে কি বলেছে, বলছে ডায়াবেটিক রোগীদের জন্য তৈরি মিষ্টিতে মিষ্টিকারক হিসেবে কি ব্যবহার করা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট, অনেকবার পড়ে। এটা হচ্ছে স্যাকারিন। ওকে, এটার উত্তর হবে স্যাকারিন। এটা মনে রাখবে, এটা অনেকবার পরীক্ষা দিয়েছে, প্রিভিয়াস ইয়ার দেখলে এই স্যাকারিনের নামটা অনেকবার আসবে। ওকে চলো, আর আমি এই চ্যানেলে দেখবে 2023-22 করে টোটাল 5 বছরের প্রিভিয়াস ইয়ার করা রয়েছে। তো তোমরা যদি সেটা প্র্যাকটিস করো তো তোমরা আগামীকাল পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। চলো দেখি নেক্সট কোশ্চেন কী দেওয়া রয়েছে। 3 দাগের নেক্সট কোশ্চেন, 3 দাগ। এইগুলো হচ্ছে আমার প্রত্যেকটি 2 মার্কসের। এখানে 5টি প্রশ্ন করতে হয়, টোটাল 10 মার্কস। তো কোশ্চেন কি বলেছে দেখি। আচ্ছা দেখো, আচ্ছা এটাতে মানে 2টি প্রশ্ন রয়েছে, হ্যাঁ 2টি প্রশ্ন রয়েছে, দেখো 2টি 1-1 করে রয়েছে। বলেছে বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী কঠিন দ্রব্য যোগ করলে বাষ্পচাপের অবনমন ঘটে। ঠিক আছে, এটা দেখবে বইয়ে খুব সুন্দর করে লেখা রয়েছে, আমি সেটাকে একটু সামারাইজ করে করেছি। দেখো এটা বলছে বিশুদ্ধ কি হয়, বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতল অপেক্ষা দ্রবণের পৃষ্ঠতলে প্রতি একক ক্ষেত্রফলে তুলনামূলকভাবে কম সংখ্যক দ্রব্যের অণু উপস্থিত থাকে। ঠিক আছে, তো সেই কারণে কম সংখ্যক দ্রব্যের অণু উপস্থিত আছে মানে কম আমার এখানে, এটা যদি আমি সলিউশনটা দেখি, কম আমার বাষ্প তৈরি হবে। তো বাষ্প যদি কম তৈরি হয় তো বাষ্প চাপও কম হবে, কিন্তু পিওরের ক্ষেত্রে অনেক পরিমাণে বাষ্প তৈরি হয়। ঠিক আছে, তো সুতরাং দ্রবণের ক্ষেত্রে কম সংখ্যক অণু বাষ্পে পরিণত হয়, তাই এর বাষ্পচাপ কম হয়। তারপরে এটা 1 নম্বরের প্রশ্ন। তো এটা লিখে যদি তুমি ছবি আঁকতে চাও তো আঁকতে পারো, এমন নয় যে ছবি আঁকতেই হবে, ছবি না আঁকলেও কোনো অসুবিধা নেই। তারপরটা কি বলেছে, দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্রটি বিবৃত করো। আর কি বলেছে, আর বলেছে অথবাই বলেছে অভিস্রবণ চাপ কাকে বলে। আচ্ছা দেখো, তো রাউল্টের সূত্রটা কি, x2 = P0 - P/P0। কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য, এই দুটি কথা লিখতেই হবে। কঠিন দ্রাবকের লঘু দ্রবণে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রব্যের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। এটা অনেকবার পড়েছে, তো তোমরা এটা পুরো মানে ঠোঁটস্থ করে নেবে, আর এর সঙ্গে ইকুয়েশন দিতেই হবে। ওকে, আচ্ছা চলো পরে দেখি কি দিয়েছে। পরে কি বলেছে, পরে আমার এটার সঙ্গে একটা কোশ্চেন ছিল যে অভিস্রবণ চাপ কাকে বলে। তো আচ্ছা, অভিস্রবণ চাপ কি, কোনো দ্রবণ ও তার বিশুদ্ধ দ্রাবকে একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করে রেখে দ্রবণের উপর সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, তাকে বলা হচ্ছে ওই দ্রবণের অভিস্রবণ চাপ। দেখবে ছবিতে দেওয়া আছে এমনি একটি ইউ আকৃতির টিউব নেওয়া হয়েছে, এদিকে একটি পিস্টন দেওয়া রয়েছে আর এদিকে তরলটি রয়েছে। তো তরলটি যে কণাগুলি রয়েছে সেটা এদিকে যেতে থাকবে, তো সেই সময় এই পিস্টন দ্বারা যতটা চাপ দিলে এই যাওয়াটা বন্ধ হয়ে যাবে কণাগুলির, সেটাকে বলা হচ্ছে আমার অভিস্রবণ চাপ। আর এই যে যাচ্ছে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আমার অভিস্রবণ। আচ্ছা দেখি চলো পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন দিয়েছে ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণের মধ্যে দুটি পার্থক্য লেখো। খুব ইজি, ভৌত অধিশোষণে আমার কি হয়, ভ্যান ডার ওয়ালস ফোর্স আমার হচ্ছে দ্বারা আবদ্ধ থাকে। আর রাসায়নিক অধিশোষণে কী হয়, রাসায়নিক অধিশোষণে আমার রাসায়নিক বন্ধন তৈরি হয়।
আর ভৌত অধিশোষণে যে অ্যাট্রাকশনটা হয় সেটা খুব উইক হয়, ঠিক আছে, দুর্বল এমনি বলা রয়েছে। তো সেখান থেকে যে তাপের উদ্ভবটা ঘটে, কারণ এটা আমরা জানি যে এটা তাপমুচি একটা প্রসেস, তো অধিশোষণ, তো তাপের যে পরিমাণটা হয় সেটা 4 থেকে 40 কিলোজুল পার মোল হয়। কিন্তু রাসায়নিক অধিশোষণে তাপের উদ্ভবটা অনেকটা বেশি, 40 থেকে 200 কিলোজুল পার মোল। তো এই দুটি খুব ভালো একটি মানে পার্থক্য। তো তোমরা আরও পার্থক্য দেওয়া রয়েছে, তো এই দুটি বেশি গণ্য করা হয়। তো তোমরা এরকম 3-4টি পড়ে রাখবে, দেখবে দুটিই আসে, তার বেশি আসে না। তো লিখলে এগুলি লিখে দেবে। পরে কি বলেছে, পরে বলেছে আমার ইমালশনটা কি। ইমালশন, দেখো ইমালশন হচ্ছে কি, তরলের মধ্যে কি রয়েছে, একটি তরল পদার্থের মধ্যে অমিশ্রিত আরেকটি তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু আকারে বিস্তৃত হলে তাকে বলা হচ্ছে, সেই যে কলয়েডটা গঠন হয় তাকে বলা হচ্ছে ইমালশন। যেমন মাখন, ঠিক আছে, তরলের মধ্যেই তরলের কণা হচ্ছে, সেটা হচ্ছে কি ইমালশন, যেমন মাখন। তারপরে কি প্রশ্ন দেওয়া রয়েছে, আচ্ছা সি এর দাগের, PCl3 বায়ুতে ধূমায়িত হয় কেন, আর বলছে I2 অপেক্ষা ICl বেশি সক্রিয় কেন। PCl3 বায়ুতে যখনই থাকে সেটা বায়ুর যে জলীয় বাষ্প রয়েছে তার কন্ট্যাক্টে এসে H3PO3 এবং HCl গ্যাস তৈরি করে। তো সেই যে HCl গ্যাসটা সেটা হচ্ছে সাদা ধোঁয়ার নেই, তো সেই কারণে এটি ধূমায়িত হয়। তো তোমাকে এখানে রিয়াকশান দিতে হবে। তারপরে এটা বলছি কি I2 অপেক্ষা ICl কেন সক্রিয়। দেখো এগুলো খুব ইজি হয়, দেখো I2 মানে কি, দুটো একই রকম রয়েছে, হোমো অ্যাটম, এটা কি আলাদা অ্যাটম। তো ইজিলি ওইখান থেকে বলা যাবে যে ICl বন্ধনটা দুর্বল, তো সেটা খুব সক্রিয়, আর II বন্ধনটা আমার হচ্ছে তুলনামূলকভাবে একটু শক্তিশালী, ঠিক আছে। দেখো যখনই রিঅ্যাক্টিভিটি এক্সপ্লেন করতে দেবে তোমরা বলবে যে ওটা ইজিলি ব্রেক করে যায়, তার জন্য ওটা বেশি সক্রিয়, আর ওটা ইজিলি ব্রেক করে না, তাই ওটা কম সক্রিয়। তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার কাজে লেগে যায়। তো এখানেও ওই উত্তরটাই হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, এটাতে আর কিছু রয়েছে, হ্যাঁ এর অথবাই রয়েছে VSEPR থেকে আমার BrF3 অণুর গঠনটা। তো VSEPR অনুযায়ী আমাকে ইলেকট্রন পেয়ার কাউন্ট করতে হবে। তো এর কটা রয়েছে 7টা, আর কটা মনো অ্যাটম রয়েছে 3টা, তো 7 + 3 করলাম তো হবে 10, ডিভাইডেড বাই 2 করে দিতে হবে, তো হয়ে যাবে 5। হয়ে গেল কি 5, তো তার মানে তিনটা তো অ্যাটম রয়েছে, তো 3টা বন্ড পেয়ার হবে, আর বাকি দুটো যে পড়ে রইলো এর মধ্যে 3টা বন্ড পেয়ার, বাকি দুটো হচ্ছে লোন পেয়ার। তো যখনই তুমি এই স্ট্রাকচার রাখবে এই টি শেপ আসবে, বেন্ট টি শেপ, ওকে। না হলে যদি বন্ড পেয়ার না থাকতো তাহলে ওটা হতো আমার কি TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল। চলো পরেরটা দেখি, পরেরটা কি বলেছে, পরে বলেছে ডি এর দাগের একেরটা। তো মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো, আর বলেছে এই যে মৌলটি দিয়েছে এই জটিল যৌগের অতিরিক্ত সিলভার নাইট্রেট যোগ করলে 3 মোল সিলভার ক্লোরাইড অধক্ষিপ্ত হয়, তো জটিল যৌগের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা দেখো, তো এই জারণ সংখ্যা নির্ণয় করা হয় কেমন করে, জারণ সংখ্যা নির্ণয় করা হয় আমার হচ্ছে এটাকে, যেটার জারণ সংখ্যা নির্ণয় করবো সেটাকে x ধরে নেব, x ধরে নিলাম, তারপর সেই অনুযায়ী আমরা NH3 কী হয় নিউট্রাল, তো 0 × 5 Cl হয় কি -1, তো 1 × -1, আর SO4 2 তো 1 × SO -2 সমান 0, তো x সমান আসছে +3। এটা হচ্ছে তার জারণ সংখ্যা। আর পরেরটা কী বলেছিল, আমার হচ্ছে 3 অণু AgCl এর প্রেসিপিটেশন পড়ছে, 3 অণু AgCl আসবে কোথার থেকে, এই Clটা বেরোবে, তার মানে কি এটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে রয়েছে, তোমার এটা হবে তার উত্তর, CrH2O6 Cl3 বাইরে। তো এটা হচ্ছে আমার সেকেন্ডটার উত্তর। আর কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে থাকলেই সেটা প্রেসিপিটেশন পড়বে, আর যদি ভিতরে থাকে সেটা কখনোই প্রেসিপিটেশন পড়তে পারতো না, ওকে। চলো নেক্সটটা দেখি। নেক্সট বলেছে ভ্যালকানাইজেশন মানে কি, ভ্যালকানাইজেশন মানে হচ্ছে রবারের মধ্যে সালফারকে অ্যাড করলে রবারের স্থিতিস্থাপকতা বাড়ে, সেটাই। তো কী পরিবর্তন হয়, রবারের টান শক্তি বৃদ্ধি পায়, স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়, ব্যাস। আর কি দুটোই লিখতে বলেছিল কি, 1 নাম্বার আছে, দুটো লিখলেই অনেক। তো টেরিলিন আর এটা বা হতো বা ড্র্যাকনের
মনোমার কী হবে? তো টেরিলিন যা ড্রাকোনো তা, তো টেরিলিন এর কি মনোমার? টেরিলিক অ্যাসিড আর হচ্ছে ইথিলিন গ্লাইকল। ওকে, তো এই নামগুলো তোমরা মনে রাখবে, অনেকগুলো মনোমার আছে, তো সেগুলোর নামগুলো মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট যেগুলো, মানে যেগুলো বেশিবার প্রিভিয়াস ইয়ার এসছে। ওকে, চলো এরপর নেক্সট দেখি। নেক্সট হচ্ছে আমাদের 4 দাগের। 4 দাগের প্রথম প্রশ্নটা বলছে যে পি প্রকৃতির অর্ধপরিবাহী। দেখো দুটো টাইপ হয়, একটা পি টাইপ একটা এন টাইপ। তো পি টাইপটা এবারে পড়েছে, তো পরের বারের জন্য এন টাইপটা খুবই ইম্পর্টেন্ট। তো পি টাইপের অর্ধপরিবাহী মানে এটা কি, যে সিলিকনের মধ্যে আমরা সিলিকন বা জার্মেনিয়ামের মধ্যে যে তীর্যজিগুলো রয়েছে সেগুলো ডোপিং করব। তো বিশুদ্ধ অর্ধপরিবাহী সিলিকন ও জার্মেনিয়ামের সাথে অতি স্বল্প পরিমাণে তীর্যজি মৌল বোরন আর অ্যালুমিনিয়াম মিশ্রণ করলে যে অপদ্রব্য অর্ধপরিবাহী তৈরি হয় তাকে বলা হচ্ছে পি টাইপ। ওকে, তো দুটো ডেফিনেশন মুখস্থ রাখবে। আচ্ছা, এরপর কী বলেছে? আচ্ছা, এগুলো খুব সোজা হয় সংকেত নির্ণয় করা, সবচেয়ে সহজ এই মানে অঙ্কগুলো হয়। কি বলেছে? ঘনকাকার একক কোষের প্রতিটি কৌণিক বিন্দুতে আমার রয়েছে এক্স, মানে কর্নারে রয়েছে, আর ওয়াই রয়েছে আমার পৃষ্ঠতে। তাহলে বলেছে যদি একক কোষের দুটি কৌণিক বিন্দুতে দুটি এক্স পরমাণু অনুপস্থিত হয় তাহলে যৌগটির সংকেত কী হবে? আচ্ছা, অনুপস্থিত হয়। আচ্ছা, তার মানে একটু তোমাদের কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছে। তো দেখো কী হবে, এটা অনুপস্থিত মানে সেটা অ্যাবসেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাবসেন্ট হয়ে গেলে আমার কি হবে? আচ্ছা চলো করা যাক। অ্যাবসেন্ট মানে মিস হয়ে গেল। তো চলো দেখি কি বলেছে, দুটি অনুপস্থিত। আচ্ছা চলো করে দেখি এটা। আচ্ছা দেখো, এক্স বলেছে আমার কি কৌণিকে রয়েছে, আচ্ছা এটা হবে না তাহলে। আর এটা আমার পৃষ্ঠে রয়েছে, ওয়াইটা পৃষ্ঠে রয়েছে মানে কি ওয়াই 3 হবে, ঠিক আছে? ওয়াইয়ের ভ্যালু আমার 3 হবে। কেমন করে আসছে? 6টা পৃষ্ঠ ইন্টু হাফ করে কন্ট্রিবিউশন, তো 3 হচ্ছে। কিন্তু বলেছে এক্স যে রয়েছে থাকার কথা কটা? 8টা কর্নার, 8টা থাকার কথা। কিন্তু বলেছে এখানে দুটি কোণ থেকে সেটা মিস হয়ে গেছে, দুটা কোণ থেকে সে উড়ে গেছে। তো আমি দুজনকে হাঁটিয়ে দেবো, তো আমার পড়ে রইল 6, আর প্রত্যেকের কন্ট্রিবিউশন 1/8। তাহলে আমি যে কাটি কী হবে? 3, 4, ঠিক আছে? তো আমার সংকেতটা কিছুটা, মানে আমি যদি রেশিও বার করি তাহলে আমার সংকেত বেরিয়ে যাবে। তো আমার এটা সংকেত আসবে না, তো আসবে, তো আমি যদি x/y করি কত হচ্ছে? 3/4/3। ওকে, তো আমাকে এরপর উভয় পক্ষে 4 দিয়ে আমি গুণ করে দিই, 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা কেটে গেল। তো আমার এটা আসবে 3/12, তার মানে 1/4, 1/4। ওকে, তো 1/4, দ্যাটস মিন সংকেতটা হবে এক্স একটা রয়েছে আর ওয়াই রয়েছে আমার 4টা। ওকে, এটা হবে সংকেতটা। বোঝা গেল কেমন করে করলাম? ব্যাস, ইজি দেয়, এটা কোনো বেশি কঠিন দেয় না, সাধারণত প্রত্যেকবার এটা ইজি থাকে। আচ্ছা দেখি পরের প্রশ্ন কি বলেছে। আচ্ছা পরের প্রশ্নটা মেবি এখানে আসেনি। আচ্ছা দেখো, পরের প্রশ্ন একটা অঙ্ক দিয়েছিল আর হচ্ছে তোমাদের ত্রুটি দিয়েছিল। তো ওটাতে প্রশ্নটা আমার এখানে সেটা মনে কোনো কারণে সেটা আউট হয়ে গেছে, দেখতে পাচ্ছি না। 4-এর অথবাটা দেখতে পাচ্ছি না। চলো আমি বলে দিচ্ছি। দেখো ওটা কী ছিল, বলছে নন স্টয়চিওমেট্রিক ত্রুটি অতিরিক্ত লিথিয়াম পরমাণুর উপস্থিতিতে লিথিয়াম ক্লোরাইডের কেলাসের গোলাপি বর্ণ ধারণ করে, ঠিক আছে? দেখো দুই ধরনের ত্রুটি রয়েছে, একটা আধিক্যজনিত, একটা হচ্ছে ঘাটতিজনিত। এখানে বলেই দিয়েছে যে প্রশ্নটাতে যে অতিরিক্ত লিথিয়াম পরমাণু থাকার জন্য যে হচ্ছে লিথিয়াম ক্লোরাইডটা রয়েছে সেটা কি গোলাপি হয়ে যায়। তো এটা কোন ত্রুটিতে পড়বে? ধাতব আধিক্যজনিত বলাই রয়েছে। আর নেক্সটটা কী বলেছে? নেক্সটটা একটা সূত্রই আছে তোমাদের এই সলিড চ্যাপ্টারে, ρ = Zm/n/a³। তো সেখান থেকে এখানে সব ভ্যালু দেওয়াই ছিল আর অঙ্কটা করতে বলেছিল। তো কোশ্চেনটা দেখবে, আমি বলে দিচ্ছি যে ধাতব ভর দেওয়া রয়েছে। তো ধাতুটা রয়েছে তার ভরটা দেওয়া রয়েছিল m = 50 গ্রাম, ঠিক আছে? আর এনের ভ্যালু প্রোভাইড করা থাকে, ওরা দিয়ে দেয়। আর বলেছিল কি ওটা হচ্ছে আমার বিসিসি টাইপ, বিসিসি মানে Z = 2 হয়ে যাবে, ঠিক আছে?
আর এখানে ঘনত্বটা বলে দিয়েছিল কি 5.96 গ্রাম সেন্টিমিটার মাইনাস 3। তো এখানে আমি কি করব, সবার ভ্যালু দেওয়া আছে। আমার বলেছিল কি, আমার এখানে বলেছিল যে কোষের আয়তন নির্ণয় করতে হবে, মানে a কিউব নির্ণয় করতে হবে। আমি তো সবার ভ্যালু জানি, তো সবার ভ্যালু পুট করব আর দেখো আমি সবার যে ইউনিটগুলো হয় সেগুলোও পুট করেছি। তো ইউনিটগুলো কেটে যাচ্ছে, গ্রাম গ্রাম কাটছে, মোল মোল কাটছে। তো পড়ে থাকছে কি সেন্টিমিটার কিউব, যেটা কিনা আমার আয়তনের একক। তো আমার অ্যান্সার আসছে 2.786 ইন্টু 10⁻³ এটা হচ্ছে আমার ভলিউমটা, যেটা আমার কোশ্চেনে চেয়েছিল। চলো কোশ্চেন তারপরে কি দেওয়া রয়েছে, ভ্যান্টপ গুণক কি, আর সেখান থেকে একটা কোশ্চেন দিয়েছে। আচ্ছা, ভ্যান্টপ গুণক মানে হচ্ছে থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টাল বাই থিওরিটিক্যাল। ভ্যান্টপ ফ্যাক্টর, ভ্যান্টপ ফ্যাক্টর কিছুই নয়, ভ্যান্টপ ফ্যাক্টর হলো পরীক্ষালব্ধ মান থেকে যে অভিসরণ চাপটা পায়, আর তাত্ত্বিক মানে থিওরির থেকে যে অভিসরণ চাপের মানটা পায়, তার রেশিওই হচ্ছে আমার ভ্যান্টপ ফ্যাক্টর। সঙ্গে এটা দেখাতে হবে। আর কি বলেছে, একটা ম্যাথ দিয়েছে, এগুলোর ম্যাথটাও খুব ইজি থাকে। যে বলেছে কি 300 কেলভিন তাপমাত্রায় 36 গ্রাম গ্লুকোজকে আমরা দ্রবীভূত করছি, যার অভিসরণ চাপ পাই দ্বারা ডিনোট করি আমরা 4.98। যদি একই তাপমাত্রায় দ্রবণের অভিসরণ চাপটা টেম্পারেচার সেম থাকবে, অভিসরণ চাপটা হচ্ছে 1.52 বার হয়, তবে মৌলিক গাঢ়ত্ব কী হবে। আর এখানে আমার ভরটা দিয়ে দিয়েছে, আমরা কি জানি পাই সমান CRT, এটার থেকেই অ্যান্সারটা হয়ে যাবে। দুটা কন্ডিশন দিয়েছে, তো দুটা ইকুয়েশন হবে। এই তো দেখো দুটা ইকুয়েশন হবে, দিয়ে আমি ভাগ করে দেবো। দুটা ইকুয়েশন আমি যদি ভাগ করে দিই, আর তো কনস্ট্যান্ট কেটে যাচ্ছে, আর টিও কনস্ট্যান্ট আছে, বলছে চেঞ্জ হয়নি, তো কেটে যাবে। তো আসবে কি π1/π2 = C1/C2। π1 এর মান দিয়েছে 1.52, C1 এর মান দিয়ে π2 এর মান দিয়েছে 1.52, আর π1 এর মান দিয়েছে 4.98, আর টেম্পারেচার দিয়েছে 300। ওটা তো কেটে গেল, তো আমার ওটা দিয়ে দরকার নেই। আর সি মানে কি, গাঢ়ত্ব বার করতে হবে। 36 গ্রাম দিয়েছে, আর এর মৌলিক ভর হচ্ছে কত, মলিকুলার ওয়েট 180। তো ভাগ করে দিলেই আমি C1 পেয়ে যাচ্ছি। তো C2 পাওয়ার কত কঠিন কাজ হলো, তো সেটা আমি পুট করব এখানে। তো C2 আসবে 0.061 মোলার। ওকে, ইজি অঙ্ক, বেশি কঠিন দেয়নি এটাও। তারপরেরটা দেখি, তারপরেরটা বলেছে যে দ্রবণের যদি লঘুতার সাথে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায় কেন। যদি আমরা ডাইলিউট করতে থাকি সলিউশনকে, তো আমার আপেক্ষিক পরিবাহিতা কী হয়, ডিক্রিজ করে। কেন, সিম্পল ব্যাপার। এখানেও যে আমার সেখানে নাম্বার যে রয়েছে, যদি আমরা তীব্রও নিই আর মৃদুও নিই, তো কী হবে, দুটোর ক্ষেত্রেই হ্রাস পাবে। কারণ কি, একক আয়তনে আমার যে নাম্বার অফ আয়ন্স রয়েছে সেটা ডিক্রিজ করে যায়, কমে যায়। সেই কারণে আমার তার যে আপেক্ষিক পরিবাহিতা রয়েছে সেটাও ডিক্রিজ করে যায়, কমে যাচ্ছে। ওকে, তারপরটা দেখো কী বলেছে, অঙ্ক। এই অঙ্কগুলো খুব ইজি হয়। আমাকে কি বলেছে, ইএমএফ ক্যালকুলেট করতে। দেখো আমি এটা আবার লিখেছি, এই যে এটা হচ্ছে আমার ইকুয়েশনটা দেওয়া ছিল। এখান থেকে আমরা একটাই সূত্র, নার্সের ইকুয়েশন, E = E0 - 0.059 লগ প্রোডাক্ট সাইড বাই রিঅ্যাক্ট্যান্ট সাইড। তো প্রোডাক্ট সাইডে আমার আয়ন যেটা রয়েছে সেটাকে নেব, পিওর মেটালগুলো আমার 0 হয়, তো সেগুলোকে আমি নেবই না। তো আমি এটাকে নেবো, আর এদিকে এজিটাকে নেবো, আর এজি স্কোয়ার হয়ে যাবে, যেহেতু সামনে কোফিশিয়েন্ট 2 রয়েছে, তো এজি স্কোয়ার হয়ে গেল এজি প্লাসের। তারপর ভ্যালু তো দেওয়াই রয়েছে, জাস্ট ভ্যালু পুট করব, অ্যান্সার চলে আসবে এত ভোল্ট। ওকে, এটাতে আর হচ্ছে এনের আছে, এই যে এটা হবে 2, কারণ এখানে দেখতেই পাচ্ছি Mg2+ হচ্ছে, ঠিক আছে, আমার দুটা ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে। ব্যাস, এটা এই অঙ্কগুলি থাকে। নার্সের ইকুয়েশন বসাবে আর তোমার উত্তর চলে আসবে। তারপর তো ক্যালকুলেটার ইউজ করতে দেয় এখন,